সিফাত তাকে অনেক কটু কথা শুনিয়েছে। মিতু হয়তো কিছুটা বোকা, একটু সহজ সরল গ্রামীণ স্বভাবের হতে পারে, কিন্তু তারও তো একটা আত্মসম্মান আছে। মানুষ কখন সবচেয়ে বেশি কঠোর হয় জানেন? যখন তার আত্মসম্মানে আঘাত লাগে। বোকা মানুষেরও একসময় পাথরের মতো কঠিন হয়ে ওঠে যদি তার অহংকারে কেউ আঘাত হানে। মিতুকে মানানোর জন্য সিফাত এবার আক্ষরিক অর্থেই রুশদির পায়ে এসে পড়ল। নিরুপায় হয়ে রুশদিকে আবার মিতুকে বোঝাতে হলো। যেমন কদিন আগেও মিতু ও সিফাতের সম্পর্কের ঘোর বিরোধী ছিল, সেই যখন আজ সিফাতের হয়ে সুপারিশ করছে, তখন মিতু নিজের ভেতরে যেটুকু আর ধরে রাখতে পারল না। তাছাড়া পরিবারের সবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার সাহসও তার ছিল না। অবশেষে আজ তাদের আংটি বদল সম্পন্ন হলো, আর আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়েছে। বিয়ের আয়োজনটা হলো একেবারে ঘরোয়াভাবে। পরিবারের বাইরের কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না। ফারাজ ও শেহজাদ খান চেয়েছিলেন এখন বিয়ে না দিয়ে শুধু বাগদান বা এঙ্গেজমেন্টটা সেরে রাখতে, কারণ সিফাত এখনও বয়সে বেশ ছোট, দুনিয়াদারির অতটা বোঝাপড়া হয়নি। কিন্তু সিফাত যেভাবে আত্মহত্যার হুমকি আর পাগলামি শুরু করেছিল, তাতে তড়িঘড়ি করে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বিয়েটা চট্টগ্রামে অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিকতা শেষ হতেই রাতের ফ্লাইটে সবাই ঢাকায় ফিরে এসেছে। খান পরিবারের প্রতিটি সদস্য আজ শিকদার বাড়িতে উপস্থিত। মিতুকে লাল বেনারসি সাজে বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে। চারিদিকের এত হইচইয়ের মাঝে একটু সুযোগ পেয়ে রুশদি সিফাতকে ডেকে নিল। তারপর তাকে নিয়ে গেল শিকদার কুঞ্জের নির্জন এক কোণে। রুশদি সিফাতের মুখোমুখি দাঁড়িয়ে তার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল ছুরির মতো ধার। অত্যন্ত ধারালো গলায় সে বলল, এখন কিন্তু তুমি আমার ছোট বোনের হাজব্যান্ড। একটা কথা মাথায় রাখবে, বয়সে তুমি আমার বড় হতে পারো, কিন্তু সম্পর্কের মর্যাদায় আমি তোমার বড়। ভাবি হিসেবেও আমি তোমার বড়, আবার তোমার বড় বোন হিসেবেও আমি তোমার ওপরে। তাই তোমাকে শাসন করার সম্পূর্ণ অধিকার আমার আছে। খবরদার সিফাত ভাইয়া, আমার বোন যেন কোনোদিন কোনো অবস্থাতেই কষ্ট না পায়। তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমার বোনের বিয়ে আমি কিছুতেই হতে দিব না। শুধুমাত্র তোমার ওই পাগলিটার জন্য আমি রাজি হয়েছি। আর আজ শুধুমাত্র আমার কথার উপর ভরসা করেই মামা তোমার হাতে নিজের মেয়েকে তুলে দিয়েছেন। এই কথাটা সবসময় মগজে গেঁথে রেখো সিফাত ভাইয়া। মিতু কিন্তু রুশদি না, ও চট্টগ্রামের নামকরা ব্যবসায়ী মিরাজ শেখের মেয়ে। ওকে অবলা ভাবার ভুল ভুলেও করবে না। অতীতে তুমি কি কি করে বেরিয়েছো সেসব না হয় আমি ভুলে গেলাম, কিন্তু এখন তুমি আমার বোনের স্বামী, ভুলেও নিজের সেই অতীত জীবনে ফেরার চেষ্টা করবে না। তোমার যত গার্লফ্রেন্ড আছে শুধু ফোন থেকে নয়, নিজের জীবন থেকেও তাদের চিরকালের জন্য ব্লক করো। আর তোমার ওই যত বাজে নেশা আছে সব আজ থেকে একদম বন্ধ, বুঝলে? সিফাত সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনে উপর নিচ মাথা ঝাঁকালো, কপালে হাত ঠেকিয়ে একটা সেলুট ঠুকলো, মুখে চওড়া হাসি ফুটিয়ে বলল, জি ভাবি সব। রুশদি তার এই ফাইজলামি দেখে রাগে চোখ দুটো বড় বড় করে কটমটিয়ে তাকালো। তা দেখে সিফাত হেসে ফেলল, একটি আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আরে এইভাবে তাকিয়ে থেকো না তো, তোমাকে হ্যাপি একটা ট্রিট দিব। আফটার অল তুমি আমার বিয়ের ঘটক। সিফাতের এই হঠাৎ বিয়েতে কার বুকে সবচেয়ে বেশি চোট লেগেছে জানেন? সে হলো ছোট্ট শের। বেচারা চরমভাবে মানসিক সংকটে ভুগছে। এতকাল শিফু ডিলার ছিল শুধুই তার খেলার সাথী, তার একান্ত আপন মানুষ। আর এখন তো শিফুর একটা বউ চলে এসেছে। শিফু এখন দিনরাত 24 ঘন্টা মিতু খালামুনিকে নিয়েই ব্যস্ত থাকবে, তার আঁচল ধরে ঘুরবে। শেরের সঙ্গে কি আর সময় কাটানোর ফুরসত পাবে সে? তার উপর আবার মম শিফুকে এত বড় একখানা ভাষণ শুনিয়ে দিয়েছেন। সবসময় যেন মিতু খালামণির খেয়াল রাখা হয়, মিতু খালামণি যেন কোনো কষ্ট না পায়। শেরের মনে তীব্র আপত্তি, শিফু ডিলার যদি সবসময় মিতু খালামণির খেয়াল রাখতেই ব্যস্ত থাকে, তবে তার সঙ্গে দুষ্টুমি করবে কখন? আগের মতো সেই দুষ্টুমির মজাটাই বা হবে কিভাবে? এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। তার সেই সাদা হাঁস, তার অতি অপ্রিয় শিফু ডিলার বুঝে এবার পর হয়ে গেল। না, এসব তো মানা যায় না। তবে শেরের থেকেও বেশি দুঃখের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে একজন। সে আর কেউ নয়, সে শানান শান। বেচারা যেন 140 ভোল্টের এক বৈদ্যুতিক শক খেয়ে স্তব্ধ হয়ে বসে আছে। তার চারপাশে হুটহাট যা যা ঘটে গেল সব তার মাথার উপর দিয়ে একেবারে এরোপ্লেন মোডে উড়ে চলে গেল। কিছুতেই সে অঙ্কের হিসাব মেলাতে পারছে না।
হাহ, দিনরাত শত শত মেয়ের সঙ্গে ফ্ল্যাট আর টাঙ্কি মেরে বেড়ানো সিফাত কিনা এইভাবে হুট করে বিয়ে করে ফেললো। 100টা মেয়ের পেছনে ঘুরেও সিফাত বেটা কেমন সুন্দর দিন শেষে একটা বউ পেয়ে গেল। আর এদিকে এদিকে শুধুমাত্র তিথিকে ভালোবেসে আজ শানের অবস্থা পুরো দেবদাসের মতো। সেই তিথির খোঁজ পাওয়া এখন আকাশের চাঁদ পাওয়ার মতোই অবস্থা। ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে সিন করে না, মাঝে মধ্যে তো মেসেজ ডেলিভারিও হয় না। সেই যে সেদিন একটুখানি কথা বলে ফোনটা রেখে দিল, তারপর থেকে আর কোনো পাত্তাই নেই। শানের সব থেকে বড় দুঃখ অন্য জায়গায়। সিফাত বেটা তার আগে বিয়েটা সেরে ফেললো। তার মানে শানের বিয়ের আগেই সিফাতের ঘরে বাচ্চা কাচ্চা চলে আসবে। শানের চোখের সামনে ভাসছে তার নিজের যখন বিয়েই হবে না, তখন সিফাতের পুচকে বাচ্চাটা শানের হাত ধরে আধো আধো বুলি ফুটিয়ে বলবে, চাচু চাচু চকলেট কিনা দাও। ভাবতে শানের এখন ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে পুরো বুক ভাসিয়ে দিতে। মানুষ এতটা স্বার্থপর আর বেইমান কিভাবে হতে পারে? সিফাত তার বেস্ট ফ্রেন্ড, তার ভাই। সে যে মিতুকে মনে মনে পছন্দ করে, তাকেই বিয়ে করতে চায়। এই কথাটি একবারের জন্য বন্ধুকে মুখ ফুটে বলেনি। কেমন বেইমানের ধাড়ি রে বাবা, কাউকে কিচ্ছুটি জানতে না দিয়ে শেষমেশ বিয়েটা করেই ফেললো। শালা বেইমান কোথাকার। রাত তখন 8টা ছুঁই ছুঁই। শিকদার কুঞ্জের লনের সবুজ নরম ঘাসের উপর জেকে বসে আছে শের আর শান, দুটি ভগ্ন হৃদয় আত্মা। শান তার বিশাল মাথাটা পুচকে শেরের ছোট্ট কোলের উপর রেখে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে পড়ল। শেরের মুখটাও গভীর দুঃখে কেমন যেন হয়ে আছে। বেশ অনেকক্ষণ ধরে দুজনেই নিশ্চুপ নিথর। কিরে পুংটা, তোর কি হলো? শান প্রশ্ন করল। শের বলল, শেফুদিলার এটা কি করলো চাচু? বেইমান রে শের, বেইমান। দুনিয়ার সবাই বেইমান। সিফুরেই গিফুটাও একটা বেইমান। তখনই কোত্থেকে যেন সিফাত এসে হাজির হলো। ওদের কথোপকথনের শেষ অংশটুকু তার কানে যেতেই সে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কে বেমানি করলো তোর সঙ্গে শান? এই বলে সিফাত এসে ওদের সামনে ঘাসের উপর বসলো। কিন্তু আশ্চর্য, শের আর শান দুজনেই মুখ ঘুরিয়ে নিল, যেন সিফাত নামের কোনো প্রাণীকে তারা চেনে না। শান এবার সিফাতের দিকে আর চোখে তাকিয়ে শেরকে একটা খোঁচা মেরে বলল, বেইমান দেখতে পাচ্ছিস শের? শেরও শানের সুর মিলিয়ে বলল, পাচ্ছি চাচু। সিফাত এবার বেশ ভালোভাবেই টের পেল যে বাতাস কোন দিকে বইছে। ঝামেলাটা তাকে নিয়েই। সে 2 হাত ছড়িয়ে অবাক হয়ে বলল, আরে আমি তোদের সঙ্গে আবার কি বেমানি করলাম? শান মুখটা এক অদ্ভুত ভঙ্গিতে বিকৃত করে ব্যঙ্গাত্মক সুরে বলল, আহা, খোকাবাবু যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। বেইমান, আমাকে একা ফেলে তুই কিভাবে বিয়ে করে ফেললি রে? আমি এখানে বিয়ের জন্য মরে যাচ্ছি আর তুই বিয়ে করে ফেললি একা একা? শালা, তুই একবারের জন্য আমাকে বলিসনি যে তুই মিতুকে পছন্দ করিস। বেইমান কোথাকার। থু তোর উপর। শান, সিফাত ধমক দিল, আর শান, শান মরে গেছে রে ইয়ার। শান আর বেঁচে নেই। তুই শানের পবিত্র বিশ্বাসটাকে এভাবে তছনছ করে ভেঙে গুড়া গুড়া করে দিয়েছিস। কিভাবে পারলি ভাবে বিয়েটা করতে? অন্তত আমার আগে তুই বিয়েটা করলি কিভাবে? তুই তো আজব এক চিজ। জীবনে একটাও সিরিয়াস প্রেম করলি না, অথচ বিয়ে করে নিলি। আর এদিকে আমি একটা প্রেম নিয়ে এত সিরিয়াস, অথচ মনে হচ্ছে না সেই প্রেম আমাকে নিয়ে সিরিয়াস। তাই তো এখনো ছাদনাতলা পর্যন্ত পৌঁছতে পারলাম না। এত মাস ধরে মিস তিথির এর পেছনে ঘুরঘুর করছি। ঘুরঘুর না করে যদি বিয়ে করে ফেলতাম, তবে এতদিনে আমার ঘরে বাচ্চা কাচ্চা খেলে বেড়াতো। হায় রে কপাল। শান 2 হাতে কপাল চাপড়ে বিলাপ জুড়ে দিল। সিফাত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, এই তোর এই ওভার অ্যাক্টিংটা এবার একটু বন্ধ করবে? ভেতরে চল, মামি আর আম্মু সবাইকে খাওয়ার জন্য রাখছেন। তুই আমাকে 2টো ঘুমের ওষুধ এনে দে, খেয়ে মরে যাই। তুই বউ নিয়ে ডানা কাটা পরীর মতো ঘুরে বেড়াবি। আমি সেই সিন কিভাবে সহ্য করব সিফাত? সিফাত নিজের মাথায় হাত দিয়ে বলল, হায় রে ভাই, তুই যেভাবে কথা বলছিস আমার বউ শুনলে মনে করবে তোর সাথে আমার পরকীয়া ছিল। শানের চোখে তখন প্রতিশোধের আগুন। সে চট করে উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়া, তোর বউকে এক্ষুনি বলে আসছি। তুই আর আমি প্রতিদিন রাতে এক বিছানায় ঘুমাতাম, আর তুই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমাতিস। সিফাত ওর কথায় সশব্দে হেসে উঠল। তোর কথা শুনলে মৃত আমাকে নগদ তালাক দিবে। আমিও তো মনে প্রাণে সেটাই চাই।
শান দাঁত কেলিয়ে এক হাসি দিল। এতক্ষণ বড়দের কথার মাঝে চুপ করে থাকা ছোট্ট শের এবার সুযোগ বুঝে তার ছোট্ট তর্জনীটা উঁচিয়ে সিফাতকে বলল, শেফু, তুমি আগের থেকে পচা ছিলে, এখন আরো বেশি পচা হয়ে গেছো। সিফাত এবার শেরের দিকে ঘুরে বসে তার গালটা টেনে দিয়ে বলল, কী রে চ্যাংরা বাদর, আমি এবার তোর সঙ্গে কী অন্যায় করলাম? শের মুখটা ফুলিয়ে অভিমানে করে বলল, আমি জানি তুমি এখন আর প্রতিদিন আমার সঙ্গে খেলতে যাবে না, আমাকে নিয়ে ঘুরতেও যাবে না, আমার সাথে একটু মজা করবে না। তুমি এখন সারাক্ষণ শুধু তোমার মৃত্যু খালামণির সঙ্গেই থাকবে। সিফাত এই দুই অদ্ভুত প্রাণীর কথাবার্তা শুনে তাজ্জব বনে যাচ্ছে। এরা দুজন এমন অ্যাক্টিং করছে যেন এরা দুজন সিফাতের বিয়ে করা বউ। কিরে ভাই, তোরা দুইটা কি আমার বউ নাকি রে? এমন অদ্ভুত কথাবার্তা কেন বলতেছিস দুজনে? মাথার তার মার্কে সব ছিঁড়ে গেছে নাকি তোরা দুই বোতল মাল গেলে মাতাল হয়ে এখানে ধ্যান করতে বসেছিস? পাগল টাগল হয়ে গেলি নাকি তোরা? তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো রুশদি। দূর থেকে সে বিরক্তির সুরে বলল, তোমরা এখানে এই অন্ধকারের ভেতরে গোল হয়ে বসে আছো কেন? ভেতরে সবাই খাবারের জন্য ডাকছে, চলো চলো চলো। আর সিফাত ভাইয়া, শেরের পাপা তোমাকে ডাকছেন। ওনারা সবাই এখন সাজিদ আঙ্কেলের রুমে আছেন, তুমি তাড়াতাড়ি যাও, তোমাকে নিয়ে একটা মিটিং বসেছে ওখানে। সিফাত ধর্মর করে উঠে দাঁড়ালো। পরনের প্যান্টে ঘাস বালি ঝাড়া দিতে দিতে রুশদির দিকে তাকিয়ে বলল, আমি যাচ্ছি। তুমি প্লিজ এই পাগল দুটোকে সাথে করে নিয়ে এসো। এই দুইটারই মাথার তার লুজ হয়ে গেছে। সিফাত বাড়ির ভেতরের দিকে চলে যেতে শান মুখটা করুণ করে রুশদির দিকে তাকালো। বেশ চড়া সুরেই অভিযোগের সুরে বলল, ভাবি, তুমি এত বড় বেইমানিটা কিভাবে করলে আমার সঙ্গে বলো তো? আমি আবার তোমার সাথে কি করলাম? কেন, কিছুই করনি? আমি কত করে বললাম তিথিরের সঙ্গে আমার সেটিংটা করিয়ে দিয়ে আমাদের বিয়েটা একটু দিয়ে দাও ভাবি, কিন্তু আমার বেলায় তুমি ঘটকালি করতে পারলে না। আর এখন তো ঠিকই মিতু আর সিফাতের বেলায় ঘটকালি করে ফেললো। রুশদি শানের এই বাচ্চাদের মতো নালিশ শুনে না হেসে পারল না। সে মুচকে হেসে বলল, আরে বাবা, তুমিও সিফাত ভাইয়ের মতো পাগলামি শুরু করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। রুশদি শিকদার কুঞ্জের নিঝুম লনে একা একা পায়চারি করছিল। মিতুর বিয়ে উপলক্ষে আজ সে একটা বাসন্তী রঙের শাড়ি পরেছে। তার এলো খোপায় এখনও গোজা রয়েছে কয়েকটা হলুদ রঙের ফুল, তবে সেগুলো আর তাজা নেই, কিছুটা শুকিয়ে মলিন হয়ে এসেছে। এই যে বিএন সাহেব। পরিচিত কণ্ঠস্বরের এমন সম্বোধন শুনে রুশদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তবে সে চট করে নিজের হাসিটা চেপে মুখে একটা গম্ভীর ভাব ফুটিয়ে তুলল। ধবধবে সাদা পাঞ্জাবি পরা ফারাজ ধীর পায়ে এগিয়ে এলো ওর দিকে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে বাইরে কি করছেন? হাঁটছি আর ভাবছি। বিআই সাহেব, কি ভাবছেন? একসাথে হাঁটি, তারপর বলি। রুশদি আলতো হেসে সামনে পা বাড়ালো। ফারাজও তার সাথে তাল মিলিয়ে পা মেলালো। লনের ওই ছোট্ট পরিসরেই দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলো। রাত তখন বেশ গভীর। বাড়ির প্রায় সব মানুষই হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আকাশে তখন এক ফালি রূপালি জ্যোৎস্না, যার আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে বাড়ির আলো তো আসেই। ফারাজ এক পলক রুশদির খোপায় গুজে রাখা ওই শুকিয়ে যাওয়া ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, বললেন না কি ভাবছিলেন? সিফাত ভাইয়ের ওই পাগলামিতে তো আমরা রাজি হয়ে গেলাম, কোনো বড় ভুল হয়ে গেল না তো আবার? ফারাজ কোনো কথা না বলে নিজের এক হাত প্রসারিত করলো। রুশদির কোমরে আলতো করে হাত দিয়ে তাকে নিজের আরো কাছে টেনে নিল। তারপর আবার দুজনে একসাথে হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, সিফাত আমাকে নিজের মুখে কথা দিয়েছে যে ও আর কখনোই নিজের সেই পুরনো জীবনে ফিরে যাবে না। রুশদি, আমাদের কি ওর উপরে এতটুকু ভরসা রাখা উচিত নয়? তাছাড়া আমি তো আছি, সবসময় ওকে চোখে চোখে রাখবো, কোনো ভুল করার সুযোগও পাবে না। এবার খুশি তো? রুশদি ফারাজের বুকের সাথে মিশে গিয়ে ফিসফিস করে বলল, জি, ভীষণ খুশি ফারাজ সাহেব। ফারাজ একটু হেসে রসিকতা করে বলল, আপনার কণ্ঠে এই বিআই সাহেব ডাকটাও কিন্তু দারুণ শোনায়। রুশদি ফারাজের চোখের দিকে তাকিয়ে দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, শেরের পাপা ডাক্তার থেকেও বেশি সুন্দর? একদমই না। রুশদি এবার একটু আদরে গলায় বলল, ফারাজ সাহেব, চলুন না একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন, এখানে আর একদম ভালো লাগছে না। ঠিক আছে, তুমি গেটের কাছে গিয়ে দাঁড়াও, আমি গাড়িটা বের করে নিয়ে আসছি।
পূর্বাচল এক্সপ্রেসের মসৃণ বুক চিরে তীব্র গতিতে ছুটে চলেছে ফারাজের কালো রঙের গাড়িটি। স্টিয়ারিং হুইলে ফারাজের শক্ত হাত, আর তার ঠিক পাশের সিটে বসে আছে রুশদি। গাড়িটি গতির ঝড় তুলতে রুশদি তার পাশের জানালার কাজটা পুরোপুরি নামিয়ে দিল। সাথে সাথে এক জাদুর শহরের মাতাল হাওয়া এসে আছড়ে পড়ল তার চোখে মুখে। ঝড়ের বেগে উঠতে লাগলো তার অবিন্যস্ত চুলের দল। রুশদি জানালার উপর আলতো করে নিজের হাতটা রেখে চোখ দুটো বুঝে রাতের সে শীতল বাতাসকে মন ভরে অনুভব করতে লাগলো। তার কানে তখন আছড়ে পড়ছে বাতাসের শো শো শব্দ। হাতটা ভেতরে আনো। ফারাজের রাশভারী অথচ যত্নশীল কণ্ঠস্বর। রুশদি কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো সোজা হয়ে বসলো। তারপর গাড়ির ড্যাশবোর্ডে হাত বাড়িয়ে নিজের পছন্দের একটা গান চালু করে দিল। পর মুহূর্তে গাড়ির দামি স্পিকার ব্লুটুথ বেয়ে মৃদু স্বরে একটা মিষ্টি উর্দু গান ভেজে উঠল। গানের সেই সুর আর তালের সাথে মিলে রুশদিও নিজের অজান্তে গুনগুন করতে লাগলো। ফারাজ এক পলক তার দিকে তাকিয়ে আলতো হেসে বলল, ফেভারিট সং নাকি? ওয়ান কাইন্ড অফ। রুশদি জানালার বাইরে তাকিয়ে উত্তর দিল, একটু আগে দেখলাম মিতুর বিয়ে নিয়ে চিন্তিত, আর এখন দেখছি মেজাজ একদম ফুরফুরে। এত দ্রুত মুড সুইং হয় তোমার? হয়। তাই এইভাবে শুধু রাস্তায় গাড়ি নিয়ে ঘুরবো, নাকি বিশেষ কোথাও যাওয়ার ইচ্ছে আছে ম্যাডামের? নিয়ে চলুন না কোনো সুন্দর একটা জায়গায়। এই মাঝরাতে যাওয়ার মতো ভালো কোনো জায়গা তো আমার মাথায় আসছে না। আপনার মাথায় থাকে নাকি? ফারাজ গাড়ির গতি কিছুটা কমিয়ে রুশদির দিকে তাকালো। তুমিই থাকো। অপ্রত্যাশিত এই জবাবে রুশদির ফর্সা গালে এক চিলতে লাজুক লাল আভা ছড়িয়ে পড়ল। সে দ্রুত মুখ লুকিয়ে মৃদু হেসে বলল, আপনি কিন্তু বেশ ভালোই ফ্লার্টিং পারেন ফারাজ সাহেব। দুনিয়ার এমন ফ্ল্যাটিং সব পুরুষ মানুষই পারে। ওমা, তাই নাকি? তা আপনি আর কার কার সঙ্গে এমন ফ্লার্টিং প্র্যাকটিস করেছেন শুনি? রুশদি চোখ ছোট ছোট করে জেরা করার ভঙ্গিতে তাকালো। আপাতত আমার এই নব্যরূপবতী ভিআইনের সঙ্গেই করছি। কেন, ঘরে বুঝি বউ নেই আপনার? বউ তো আছেই, সাথে একটা বাচ্চাও আছে। তা আমার সাথে এভাবে ফ্লার্টিং করছেন, আপনার বউ যদি জানতে পারে আপনাকে ছেড়ে চলে যায়? ফারাজ পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল, যাবে না। কেন এত কনফিডেন্স কিসের? কারণ বউয়ের আমি ব্যতীত কেউ নেই। ফারাজের মুখ থেকে বের হওয়া শেষ বাক্যটা শোনা মাত্রই রুশদির ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। বুকের ভেতরটায় কেমন যেন একটা তীব্র মোচড় দিয়ে উঠল। সত্যি তো, এই ফারাজ ছাড়া দুনিয়াতে কে আছে তার? ফারাজের ওই ভালোবাসার নীরটুকু ছাড়া তো যাওয়ার আর কোনো জায়গা নেই তার। ফারাজের কথায় সে কষ্ট পায়নি, বরং উপলব্ধি করতে পারল একটি কঠিন বাস্তবতা। রুশদি আজ নতুন করে বুঝতে পারল সে আসলেই এতিম। মা মারা গেছে বহু বছর আগে, তার বাবা থেকেও নেই। হুট করে রুশদির বুকের ভেতরটা হু হু করে ছ্যাদ করে উঠল। চোখের কোণ দুটো টলমল করে উঠল নোনা জলে। সে মাথা নিচু করে অত্যন্ত ক্ষীণ আর ভাঙা স্বরে নিজের অজান্তেই আওড়ালো, আমি এতিম। রুশদির মুখের ওই দুটো শব্দ শোনা মাত্রই ফারাজের ঠোঁটের কোণে লেগে থাকা চওড়া হাসিটা এক নিমেষে মিলিয়ে গেল। রুশদি যে তার এই সহজ কথাটুকুর এমন অর্থ দাঁড় করিয়ে এভাবে মনে কষ্ট পেয়ে বসবে তা ফারাজ বুঝতে পারিনি। সে তো রুশদিকে কষ্ট দিতে কথাটা বলেনি। ফারাজ দ্রুত গাড়িটিকে রাস্তার একপাশে সাইড করে ব্রেক চাপল। রুশদির দিকে পুরোপুরি ঘুরে বসে সে। রুশদির হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় পুড়ে নিল। রুশদির চোখ বেয়ে তখন কয়েক ফোঁটা অবাধ্য অশ্রুবিন্দু গাল বেয়ে গড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে ফারাজ অপরাধীর মতো এক নাগারে বলতে শুরু করলো, রুশদি, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আমি আসলে বুঝতেই পারিনি এটার এমন একটা অর্থ দাঁড়িয়ে যাবে। রুশদি প্লিজ, আমার কথা এইভাবে কষ্ট নিও না, শোনো। ফারাজকে মাঝপথেই থামিয়ে দিল রুশদি। সে দুপাশে আলতো করে মাথা নেড়ে বোঝালো যে সে ফারাজের উপর বিন্দুমাত্র কষ্ট পায়নি। চোখের কোণের জলটুকু মুছে হেসে বলল, আমি আপনার কথায় মোটেও কষ্ট পাইনি ফারাজ সাহেব। শুধু হঠাৎ করেই নিজের ভাগ্যটার কথা মনে পড়ে গেল। মা নেই আর বাবা থেকেও নেই, হলাম তো আমি এতিমই, তাই না? আপনি ছাড়া সত্যিই কি কেউ আছে আমার? সবাই আছে, তোমার সবাই আছে রুশদি। তোমার আপন মানেই তো কি হয়েছে, আম্মি তো আছেন, আর বাবা হিসেবে ড্যাড আছেন না? ড্যাড আমাদের সবার সঙ্গে সবসময় কেমন গম্ভীর মুখে কথা বলেন, অথচ লক্ষ্য করেছো শুধুমাত্র তোমার সঙ্গেই তিনি কতটা শান্ত আর নরম চিত্তে কথা বলেন। একটা কন্যা সন্তানের বড্ড শখ ছিল ড্যাডের। তিনি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তবে তুমি এতিম হও কিভাবে? তোমার গোটা জীবনের সুখ দুঃখের দায়িত্ব নিতে তো এই আমিই বেঁচে আছি।
তোমার একটা আদরের ছেলে আছে শের, তিনটে ভাই আছে তোমার, নাহিদ, শান আর সিফাত। তাছাড়া তোমার এত এত কাজিন, মিতু, তোমার মামা, খালা, নানা সবাই তো আছেন। আমরা সবাই তোমাকে আগলে রাখার জন্য আছি তোমার পাশে। তবে তুমি এতিম হও কিভাবে? আমরা কি তোমার কেউ না রুশদি? রুশদি ফারাজের চোখের দিকে তাকালো। সেই চোখে নিখাত ভালোবাসা আর সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু ছিল না। রুশদি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বলল, আপনারা তো আমার সব কিছুই। আমার জন্য আপনারা সবাই আছেন আমি জানি, তবু আমি এতিম ফারাজ সাহেব, কারণ আমার নিজের জন্মদাত্রী মা, আমার জন্মদাতা বাবা নেই। এতিম তো আসলে এটাকেই বলে, তাই না? যার মা বাবা দুনিয়ায় নেই। রাত তখন একটা। সিফাতকে এক প্রকার জোর করেই বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। এদিকে যার কিনা বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেই কিনা মাত্র 22 বছর বয়সে বিয়েটা সেরেই ফেললো। রুমে ঢুকতেই সিফাতের চোখ পড়ল মিতু ইতিমধ্যে ভারী বিয়ের পোশাক আর গহনা খুলে ফেলেছে। সে একটা 3 পিস পরে খাটের একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। সিফাত ঘরে ঢুকেই ডাকলো। হে মিতু। মিতু কোনো উত্তর দিল না। সে পাশ ফিরে যেমন শুয়েছিল তেমনই রইল। সিফাতও অবশ্য মিতুর এই আচরণে পাত্তা দিল না। সে আপন মনে শীষ বাজাতে বাজাতে আয়নার সামনে এগিয়ে গেল এবং নিজের চুলগুলো একটু ঠিকঠাক করে নিল। সিফাত আজও তার চেনা ওয়েস্টার্ন ফ্যাশনের পোশাক পরেই বিয়েটা সেরেছে। বিয়ে উপলক্ষে বাড়ির বড়রা এত চেষ্টা করেও জোর করে তাকে একটা পাঞ্জাবি পরাতে পারেনি। আয়নায় চুল ঠিক করার সময় সিফাত অনুভব করলো মিতু আর চোখে তাকেই লক্ষ্য করছে। সে আর কথা না বাড়িয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা ব্লুটুথ হেডফোনটা তুলে ঘাড়ে ঝুলালো। তারপর বিছানায় খালি জায়গাটুকুতে এসে খাটের বোর্ডে হেলান দিয়ে বসলো। সিফাতকে বিছানায় উঠে বসতে দেখে মিতুর গায়ের ব্ল্যাঙ্কেটটা ভালো করে জড়িয়ে আরও একটু সরে শুলো। মিতুর এই আচমকা নড়চড়ে ওঠার মাঝে কোনো ভয় নাকি তীব্র রাগ প্রকাশ পেল তা বোঝা দেয়। তবে এটুকু স্পষ্ট যে সে সিফাতকে মোটেও পছন্দ করছে না। সিফাত মনে মনে চরম বিরক্ত হলো। মনে মনে আওড়ালো, এই মেয়েটা এমন ঢং দেখাচ্ছে যেন এর সঙ্গে বাসরাতে রোমান্স করার জন্য সিফাত শিকদার মরেই যাচ্ছে। যত সব ন্যাকামি। সিফাত শিকদারের বউ হতে পেরেছিস মিতু, তোর 14 কপালের ভাগ্য এটা। সিফাতও খুব ভালো করেই জানি কার সাথে কেমন রূপ দেখাতে হয়। সে পকেট থেকে মোবাইলটা বের করলো, তারপর সরাসরি ভিডিও কল দিয়ে বসলো তার এক পুরনো গার্লফ্রেন্ডকে। কানে ব্লুটুথ গুজে সে অত্যন্ত রসিয়ে রসিয়ে কথা বলতে লাগলো। হেই ডার্লিং, হোয়াটস আপ? ওপাশ থেকে মেয়েটি ঠিক কী জবাব দিচ্ছে তা শোনা না গেলেও সিফাতের মুখের প্রতিটা কথা ব্ল্যাঙ্কেটের নিচ থেকে মিতুর কানে ঠিকই এসে আছড়ে পড়ছিল। সিফাতের এই কথাবার্তা শুনে মিতুর সারা গা রাগে রিরি করে জ্বলে উঠতে লাগলো। মনে মনে বলল, ছি, কি নোংরা একটা ছেলে। সে কোন আক্কেলে এই লম্পট ছেলেটার প্রেমে পড়েছিল? আর কেনই বা আজ নিজের জীবনটা ধ্বংস করতে এই চরিত্রহীন ছেলেটাকে বিয়ে করতে গেল? পাশে সদ্য বিবাহিতা বউকে বসিয়ে রেখে নির্দ্বিধায় ফোনে অন্য মেয়ের সাথে প্রেমালাপে মেতে উঠেছে। মিথুর ইচ্ছে করছিল এখনই বিছানা থেকে উঠে গিয়ে সিফাতের গালে ঠাস করে একটা চর কষিয়ে দিতে, কিন্তু পর মুহূর্তে নিজের সাহস হারিয়ে সে দমে গেল। তবে মিতুর ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল যখন সিফাত কানের ব্লুটুথটা খুলে স্পিকার অন করে কথা বলতে শুরু করলো। ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠস্বরে স্পষ্ট ঘরে প্রতিধ্বনিত হলো, জান, আই লাভ ইউ। সিফাতও তক্ষুনি তার সবসুলভ তালের সাথে সুর মিলিয়ে চড়া গলায় বলল, লাভ ইউ টু বেবি। আর সহ্য হলো না মিতুর। সে গায়ের ব্ল্যাঙ্কেটটা ছুঁড়ে ফেলে বিছানার উপর ধর্মর করে উঠে বসলো। রাগে ক্ষোভে চোখ দুটো বড় বড় করে সে কটমটিয়ে তাকালো সিফাতের দিকে। সিফাত অবশ্য তার সেই রাগী নজরকে পাত্তাই দিল না, পুরোপুরি উপেক্ষা করে গেল। জীবনে প্রথমবার মিতুর কণ্ঠস্বরের কঠোর রূপটি শুনতে পেল সিফাত। আপনার যদি মাঝরাতে আপনার ওইসব চরিত্রহীন গার্লফ্রেন্ডদের সাথেই কথা বলার এতই শখ থাকে, তবে দয়া করে আমাকে এখন ওই ডিভোর্স দিয়ে তারপর মন ভরে কথা বলুন। সিফাত শান্ত ভঙ্গিতে মোবাইলের স্ক্রিনটা মিতুর মুখের সামনে ঘুরিয়ে ধরে বলল, এটা আমার বোন। মুহূর্তের মধ্যে মিতুর উত্তপ্ত মস্তিষ্ক যেন বরফের মতো শান্ত হয়ে গেল। নিমেষে জল ঢেলে দিল তার সবটুকু রাগে। ফোনের ওপাশে থাকা মিষ্টি চেহারার মেয়েটি স্ক্রিন থেকে চটপটে গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি, আমি রোশনি, সম্পর্কে তোমার ননদ হই। কালকে তোমার সাথে দেখা করতে আসছি। আর শোনো, আমি কিন্তু শিফুর অফিসিয়াল গার্লফ্রেন্ড না, আমি ওর বোন।
কিন্তু ওর আরও অনেকগুলো রোশনিকে আর একটি বাক্য বলার সুযোগ না দিয়ে সিফাত কলটা কেটে দিল। রোশনি হলো শানের মামাতো বোন, স্বভাবগতভাবে ভীষণ চটপটে আর বাচাল এক মেয়ে। আসলে মিতু ঘরে ঢোকার পর থেকে তাকে পাত্তাই দিচ্ছিল না, আর সেই কারণেই সিফাত এই অভিনব ফোন দিয়ে এঁটেছিল। রোশনিকে আগে থেকে শিখিয়ে রেখে এমনভাবে কথা বলছিল যেন উপাস থেকে কোনো গার্লফ্রেন্ড প্রেম নিবেদন করছে। সিফাত ফোনটা একপাশে রেখে মিতুর দিকে তাকিয়ে চোখ টিপল, বাঁকা হেসে জিজ্ঞেস করলো, আরে হচ্ছে এলাস মিতু শেখ? মিতুর কণ্ঠস্বর এবার চরম ঝাঁঝালো শোনালো। আপনাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাকে বলেছিল তোমাকে এই ঐতিহাসিক ভুলটা করতে? সবাই জোরাজুরি করেছিল, আর তাছাড়া আপনিও যেভাবে পায়ে এসে পড়েছিলেন আপুর, তা আমি সব জানি। ভেবেছিলাম আপনি বুঝি আগের চেয়ে ভালো হয়ে গেছেন, নিজেকে শুধরে নিয়েছেন। সেই বিশ্বাসেই আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু শোনো মিতু শেখ, সিফাত শিকদার হলো দুনিয়ার একমাত্র এক পিস। তাকে বুঝতে এসো না, পথ হারিয়ে ফেলবে। আর একটা কথা মগজে গেঁথে রেখো, সিফাত শিকদার কখনোই বদলাবে না। তো বদলাবে না যখন, তখন বিয়েটা করতে গেলেন কেন? ইচ্ছে করেছে তাই। সিফাত উদাসীন গলায় জবাব দিল। সিফাতের কথায় পেরে না উঠে মিতু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কাল সকালেই আপুকে সব বলে বাড়ি চলে যাব। আপনার মতো একটা খারাপ লোকের সঙ্গে আমি থাকবো না। সিফাত নির্বিকার ভঙ্গিতে হাসল। যেতে চাও তো যাও, তোমাকে কি আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছে নাকি? যদি কোনো হেল্প লাগে তবে বলতে পারো। মিতু বুঝতে পারল এই ছেলের সাথে তর্ক করাটাই পুরো বৃথা। সে আর একটা শব্দ খরচ না করে ব্ল্যাঙ্কেটটা গায়ের উপর টেনে নিয়ে ধপাস করে পাশ ফিরে শুয়ে পড়ল। ব্ল্যাঙ্কেটের নিচে চোখ দুটো বুজে মিতু নিজেকে বারবার কঠোরভাবে বোঝাতে লাগলো, মিতু, দুনিয়ার সবাই তোকে সহজ সরল আর বোকা মনে করে, কিন্তু তুই আর আগের মতো বোকা সেজে থাকিস না। এই ছেলের সাথে চলতে হলে তোকেও সমান তেজ দেখিয়ে চলতে হবে, নইলে তোকে একদম সহজ পেয়ে মাথায় চড়ে বসবে। ও যদি সত্যি সত্যি বিয়ের পরও একজন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তখন তুই কি করবি? তোকে এবার শক্ত হতেই হবে।